হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার্স WBCS। আজকের ক্লাসে আমরা ভারতীয় অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমির যে বেসিক কনসেপ্ট, প্রাথমিক যে ধারণা, যেমন ইকোনমিক্স কী বা অর্থনীতি কী, অর্থব্যবস্থা বা ইকোনমি কী, ক্যাপিটালিস্ট ইকোনমি কী, এর এক্সাম্পল সোশ্যালিস্ট ইকোনমি কী এবং মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থব্যবস্থা কী, এর রিলেটেড যে বেসিক ফ্যাক্টস আছে যেগুলো এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ, আজ এগুলো আমরা দেখে নেব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব অর্থনীতি বা ইকোনমিক্স কী। না, অর্থনীতি হলো একটি সামাজিক বিজ্ঞান। এটা একটা কি, এটা একটা সাবজেক্ট যেখানে পণ্য ও পরিষেবা, পণ্য বলতে কি গুডস জিনিসপত্র, পরিষেবা সার্ভিস যেটাকে বলা হয় সেবা। তো পণ্য ও পরিষেবার উৎপাদন, এই তিনটা টার্ম ভালো করে মনে রাখবে। উৎপাদন, ডিস্ট্রিবিউশন বা বন্টন এবং কনজামশন বা ভোগ, এই তিনটে নিয়ে আলোচনা করা হয়। তাহলে কী দেখলাম না, পণ্য ও পরিষেবার প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এবং কনজামশন, ভোগ, এই তিনটে নিয়ে আলোচনা করা হয়। একে আমরা কি বলবো, অর্থনীতি বলবো বা ইকোনমিক্স বলবো। রবিনসন একে কি বলেছে না, সায়েন্স অফ স্কারসিটি। সায়েন্স অফ স্কারসিটি, এটা মনে রাখবে, অনেক সময় এই স্টেটমেন্ট উঠিয়ে দেয়। আচ্ছা, যেমন একটা উদাহরণ নিই, যেমন ধরে নাও কৃষক কী করলো, চাল উৎপাদন করলো এবং চাল উৎপাদন করে এটা কী করলো, বাজারের মধ্যে বিক্রি করে দিল এবং বিক্রি করার পর দোকান থেকে আবার মানুষজন কী করে, এই চাল কেনাকাটা করে কনজিউম করে। তাহলে এখানে আমরা কি দেখলাম, প্রোডাকশন হলো, কৃষক কী করলো, প্রোডাকশন করলো এবং তারপর বাজারে কী করলো, বাজারে কী করা হলো, ডিস্ট্রিবিউশন করা হলো এবং সেখান থেকে মানুষ কিনে কী করলো, ওটাকে কনজিউম করলো, খেয়ে নিল। তো এই ছিল কি, অর্থনীতি বা ইকোনমিক্স। আচ্ছা, ইকোনমি জিনিসটা কি না, এই ইকোনমি জিনিসটা বা অর্থব্যবস্থা হলো এই ইকোনমিক্সেরই অ্যাপ্লিকেশন। যখন এই সমস্ত এই থিওরিগুলো যখন আমরা কোনো একটা দেশে, কোনো একটা রিজিয়নে যখন অ্যাপ্লাই করব, তখন ওটা কী হয়ে যাবে, ওই দেশের ওটা অর্থব্যবস্থা হবে। এটা একটা সাবজেক্ট, এটা কেবল খাতা পেন এবং বলতে শুনতেই ইকোনমিক্স। যখন কাজের আমরা জিনিস দেখব তখন কি বলবো না, ওটাকে আমরা ইকোনমি বলবো। যেমন আমাদের পশ্চিমবঙ্গের ইকোনমি, পশ্চিমবঙ্গের ইকোনমিক্স হবে না, ওটা তো সাবজেক্ট। আর যখন এই ইকোনমিক্সের আমরা অ্যাপ্লিকেশানটা দেখব, এটা অ্যাপ্লাই করব আমরা, তখন ওই অঞ্চলের জন্য ওটা কী হয়ে যাবে, ইকোনমি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে অর্থনীতির প্রয়োগকে ইকোনমি বলে। যেমন আমাদের পশ্চিমবাংলার ইকোনমি হবে, ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি, ইন্ডিয়ার ইকোনমি, এশিয়ার ইকোনমি, আমেরিকার ইকোনমি, হয়তো একটা ডিস্ট্রিক্টেরও ইকোনমি হতে পারে, যেমন কলকাতার ইকোনমি, বর্ধমানের ইকোনমি, দার্জিলিংয়ের ইকোনমি, বাঁকুড়ার ইকোনমি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এরপর আমরা দেখে নেব অর্থনীতির প্রকারভেদ। না, আমরা তিন ধরনের দেখতে পাই। একটা কি হলো না, মার্কেট ইকোনমি বা বাজার অর্থনীতি, এটাকে কি বলা হয়, ক্যাপিটালিস্ট ইকোনমি, পুঁজিবাদী অর্থনীতি, ধনতান্ত্রিক ইকোনমি। একটাই জিনিস, বিভিন্ন নাম। এখানে কি হয় অ্যাকচুয়ালি, এখানে কি হয়, যেখানে বাজারে বেসরকারি প্রতিষ্ঠানগুলির কী থাকে না, স্বাধীন প্রতিযোগিতা। এটা কি একটা প্রতিযোগিতামূলক, এটা একটা ব্যবস্থা। এখানে সরকারের হস্তক্ষেপ খুব কম, থাকেই না বললে চলে। এখানে জিনিসপত্রের দাম ডিসাইড করে ডিমান্ড এবং সাপ্লাই, মার্কেটে কত ডিমান্ড আছে এবং সেই পরিপ্রেক্ষিতে কীরকম সাপ্লাই আছে। এই ডিমান্ড এবং সাপ্লাই কোনো জিনিসের কি করে, দাম নির্ধারণ করে। এখানে কি ব্যক্তিগত মালিকানা বা প্রাইভেট ওনারশিপ আমরা দেখতে পাই। এই ধরনের অর্থনীতি আজকাল পাওয়া খুব মুশকিল। আজকাল অনেকে তাও এক্সাম্পল দেয়, যেমন ইউনাইটেড স্টেটের যে ইকোনমি, ইউনাইটেড কিংডম, এদের যে ইকোনমি কী ধরনের, মার্কেট ইকোনমি বা ক্যাপিটালিস্ট ইকোনমি। আচ্ছা, এই ক্যাপিটালিস্ট বা মার্কেট ইকোনমির কথা বলতে গেলে একজন পার্সন আছে যার নাম না নিলে এটা অসম্পূর্ণ থাকবে। সেই পার্সন হলো অ্যাডাম স্মিথ। একে কি বলা হয়, অ্যাডাম স্মিথকে বলা হয় কি ফাদার অফ ইকোনমিক্স। এনার একটা বুক আছে ওয়েলথ অফ নেশন।
পাবলিশ করেছিলেন 1776-এ, এবং এখানে তিনি প্রথমবার এই ক্যাপিটালিস্ট ইকোনমির কী করে চর্চা করেন, এটাকে প্রমোট করেন, এর গুণগান করতে থাকেন। ঠিক আছে, এখানে তিনি কিছু টার্ম ইউজ করেছেন যেগুলো পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ, যেমন লিসেজ ফেয়ার। লিসেজ ফেয়ার বলতে কি না সরকারি নিয়ন্ত্রণ মুক্ত। লিসেজ ফেয়ার মানে হচ্ছে কি সরকারি নিয়ন্ত্রণ মুক্ত, নন ইন্টারফেয়ারেন্স বাই গভর্নমেন্ট। যে এখানে কি সরকার কোনোরকম কোনো কি করবে না, ইন্টারফেয়ার করবে না, সরকারের দিক থেকে সম্পূর্ণ কি নিয়ন্ত্রণ মুক্ত। মার্কেট ফোর্স, মার্কেটের যে ফোর্স সেটা কী করবে, মূল্য নির্ধারণ করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডটা ইউজ করেছেন সেটা হচ্ছে কি ইনভিজিবল হ্যান্ড। বলবে কি ইনভিজিবল হ্যান্ড, এই কথাটি কে ব্যবহার করেছিলেন? প্রচুর পরীক্ষায় এসেছে এই ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য শক্তি, এটা কে ব্যবহার করেছেন? অ্যাডাম স্মিথ। ঠিক আছে, তাহলে এ একটা অদৃশ্য শক্তি কোনো জিনিসের কী করবে না রেট ডিসাইড করে, কেউ জানে না। যেমন ধরে নাও জিনিসটা অ্যাকচুয়ালি কি, ধরে নাও কৃষক কী করেছে না টমেটো চাষাবাদ করেছে, টমাটোরে কী করেছে না চাষ করেছেন, এবং টমাটোর হওয়ার পর মার্কেটে নিয়ে গেছেন। তাহলে মার্কেটে নিয়ে যাওয়ার পর মার্কেটে কেমন টমাটোরের ডিমান্ড এবং কত সাপ্লাই হয়েছে সেই অনুযায়ী কী হয়, টমাটোরের রেট ডিসাইড হয়। না আগের থেকে কেউ ডিসাইড করে দেয় যে ভাই টমাটোরের রেট এত থাকবে, না এরকম হয় না। তাহলে একটা দেশের মধ্যে প্রত্যেকটা জিনিসকে যদি এইরকম মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ছেড়ে দেওয়া হয়, মার্কেটে ডিসাইড করে দেবে, তাহলে সেই জিনিসটা আমরা কোথায় পাই না ক্যাপিটালিস্ট ইকোনমি বা মার্কেট ইকোনমিতে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা দেখে নেব কমান্ড ইকোনমি বা এটা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা, এটাকে স্টেট ইকোনমি বলা হয়, আবার এটাকে কি বলা হয় সোশ্যালিস্ট ইকোনমি। এখানে কি করে, এখানে সরকার ডিসাইড করে দেয়। ধরে নাও টমাটোরের রেট যদি সরকার ডিসাইড করে দেয় টমাটো 4 টাকা কেজি, টমাটো 40 টাকা কেজি, তো কৃষকের কি হবে, ঘোড়ার ডিম হবে। আচ্ছা, এই যে অর্থব্যবস্থা এটাকে প্রমোট কে করেছিলেন না কার্ল মার্কস। এর একটা বই আছে দাস ক্যাপিটাল, এটা মনে রাখবে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে তিনি বলেছেন কি না এই অর্থব্যবস্থাতে আমরা দেখতে পাই কালেকটিভ কি ওনারশিপ, সমষ্টিগত মালিকানা, কোনো এখানে প্রাইভেট চলবে না, সরকার ডিসাইড করে দেবে জিনিসপত্রের দাম কি হবে। এখানে সরকার সব কিছু নিয়ন্ত্রণ করে, উৎপাদন মূল্য বন্টন সব কিছু নির্ধারণ করে সরকার, ব্যক্তিগত স্বাধীনতা কম। এখানে কেন্দ্রীয় সেন্ট্রাল প্ল্যানিং আমরা দেখতে পাই কোনো একটা জিনিসকে নিয়ে। এই ধরনের অর্থব্যবস্থা আমরা যেমন বর্তমানে নর্থ কোরিয়াতে দেখতে পাই, এক টাইমে ইউএসএসআর ছিল এটা। অ্যাকচুয়ালি আমরা আফটার দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পুরো বিশ্ব কী হয়েছিল, মানে অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরেই দুটো গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছিল। আমেরিকা প্রমোট করছিল ক্যাপিটালিস্ট ইকোনমিকে, এবং ইউএসএসআর বা রাশিয়া প্রমোট করছিল কি না এই সোশ্যালিস্ট ইকোনমিকে। এই দুটোর মধ্যেও একটা কোল্ড ওয়ার চলছিল। ঠিক আছে, তো সেই সিচুয়েশনে আমরা দেখতে পাই কি না 1929 চলে আসে কি না গ্রেট ডিপ্রেশন, আমরা জানি। আর আমেরিকার অর্থনীতির সাথে পুরো দুনিয়ার গ্লোবাল ইকোনমি এতটাই কানেক্টেড হয়ে গিয়েছিল যে যদি আমেরিকার অর্থনীতিতে হাঁচি কাশি শুরু হয়ে যায় তাহলে পুরো বিশ্বের অর্থনীতিতে কি শুরু হয়ে যাবে, সর্দি কাশি সব শুরু হয়ে যাবে, কেউ কেউ তো পাল্টি মারবে, এতটাই কানেক্টেড। এবং যখন এই সিচুয়েশন চলে আসে ইউএসএ গ্রেট ডিপ্রেশন যখন আসে 1929, তখন অনেকেই না এই ক্যাপিটালিস্ট যে ইকোনমি, এই ক্যাপিটালিস্ট ইকোনমিতে যে বলেছিল যে লিসেজ ফেয়ার, মার্কেট ফোর্স, ইনভিজিবল হ্যান্ড, এগুলো নিয়ে কিন্তু কোশ্চান কিন্তু শুরু হয়ে যায়। এদের মধ্যে কোশ্চান শুরু করেন একজন, তিনি হচ্ছেন কি ম্যানিয়ার্ড কেনস স্ট্রংলি বলেন এবং সাজেস্ট করেন যে এখানে কি স্ট্রং গভর্নমেন্ট ইন্টারভেনশন দরকার। এটা কন্ট্রোল করতে গেলে পুরো টাইম মার্কেটের উপর ছেড়ে দিলে চলবে না, কিছু পাপি আত্মা আছে যেগুলো ঘুরে বেড়ায় চারিদিকে, সেই আত্মাগুলোকে কন্ট্রোল করার জন্য সরকারের কি চাই, স্ট্রং ইন্টারভেনশন। এবং তিনি সাজেশন দেন যে ভগবান বুদ্ধর কি মিডিল পথ,
বলছে ভাই তুমি ক্যাপিটাল একদম মার্কেটের উপর পুরো ছেড়ে দাও না, আবার পুরোটাই স্টেট কন্ট্রোল এটাও হওয়া প্রয়োজন না, মিডিল পাথ, কিছু জিনিস ছেড়ে দাও, কিছু জিনিস কী করো, কন্ট্রোল করো। এটাই হচ্ছে কি, এটা হচ্ছে মিক্সড ইকোনমি। আচ্ছা, মেনিয়ার যে কেনস আছে, একে ফাদার অফ মডার্ন ম্যাক্রো ইকোনমিক্স বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনার যে বুক আছে, একটা বই আছে, জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, এটাও কিন্তু এক্সামের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা, মিক্সড ইকোনমিতে আমরা কি দেখছি, যেখানে সরকার এবং বেসরকারি খাত দুইয়েই কাজ করে, পাবলিক এবং প্রাইভেট সেক্টর একসাথে কাজ করবে, কোএক্সিস্ট। এখানে ব্যক্তিগত সম্পত্তির সুরক্ষা, সরকারের কিছু ক্ষেত্রে হস্তক্ষেপ থাকে, সামাজিক কল্যাণ উন্নয়ন লক্ষ্য। এই বেশিরভাগ দেশেই এখন, কিছু দু একটা দেশ বাদ দিয়ে প্রত্যেকটা দেশে আমরা এখন বর্তমানে কি দেখতে পাই, এই মিক্সড ইকোনমি দেখতে পাই। আচ্ছা, এরপর আমরা দেখে নেব ক্লোজড ইকোনমি। না কোনো দেশ যদি অন্য কোনো দেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করে না, ও নিজে সেলফ সাফিসিয়েন্ট, ও এক্সপোর্টও করতে চায় না, না নিতে চায় না দিতে চায়, নিজে সেলফ সাফিসিয়েন্ট, তো এই ধরনের ইকোনমিকে, অর্থব্যবস্থাকে আমরা কি বলবো, ক্লোজড ইকোনমি। যেমন বর্তমানে কি সাউথ কোরিয়া, ও অ্যাকচুয়ালি আইসোলেট ওকে করা হয়েছে, ও নিজে নিজেই ক্লোজড ইকোনমি হয়ে গেছে। আচ্ছা, ওপেন ইকোনমি বলতে কি, না যেখানে কি হবে, না এক্সপোর্ট ইম্পোর্ট করা হবে, আদান প্রদান চলবে, এক্সপোর্টও হবে ইম্পোর্টও হবে, এই ধরনের অর্থব্যবস্থাকে আমরা কি বলবো, ওপেন ইকোনমি, মুক্ত অর্থব্যবস্থা। এরপর আমরা দেখে নেব ইকোনমিক গুডস। এই জিনিসটা কি, না যেসব পণ্য পরিষেবা মানুষের প্রয়োজন পূরণ করে তাদের কি বলা হয়, ইকোনমিক গুডস। তাহলে গুডস আমরা দেখে নেব এর ডেফিনেশন। না গুডসকে আমরা কি, না দেখা ও স্পর্শ করা যায়, সংরক্ষণ করা যায় পণ্যকে, এবং উৎপাদন এবং ভোগের মধ্যে কী থাকে, সময় ব্যবধান থাকে। তাহলে উৎপাদন, প্রোডাকশন এবং কনজাপশনের মাঝে কী থাকে, একটা সময় ব্যবধান থাকে। এই নয় যে উৎপাদন করতে করতে ওটাকে কনজিউম করে নিলাম। যে কোনো জিনিস, যেমন পেন হয়ে গেল, বুক হয়ে গেল, মোবাইল হয়ে গেল, ড্রেস আগেরা, এই সকল হয়ে গেল। যেমন কোনো একটা জিনিস কী হলো, না কারখানায় তৈরি করা হলো, তারপর বিক্রি করা হলো ওটা, এবং পরে মার্কেট থেকে কিনে আবার ওটা ইউজ করা হলো। তাহলে এলা হচ্ছে কি গুডস। সার্ভিস জিনিসটা কি, না সার্ভিস দেখা বা স্পর্শ করা যায় না। কোনো একটা সার্ভিস, ডাক্তার যে চিকিৎসা করলো, কীভাবে চিকিৎসা করলো আমরা দেখতে পারলাম, দেখতে পাই না, স্পর্শও করতে পারি না, বা ও সার্ভিসটা আমরা সংরক্ষণ করতেও পারি না। ডাক্তার যে কীভাবে ট্রিটমেন্ট করলো, না দেখতে পেলাম, না স্পর্শ করতে পেলাম, না সংরক্ষণ করতে পেলাম। উৎপাদন এবং ভোগ একসাথে হয় এখানে, যেমন শিক্ষকতা, ডাক্তারি চিকিৎসা, ব্যাংকিং পরিষেবা ইত্যাদি। শিক্ষক পড়াচ্ছেন, তখনই ছাত্র শিখছেন। তো এগুলো আমরা দেখে নিলাম। এর সাথে কিছু জিনিস আছে, আমরা সেগুলো দেখে নেব। এগুলো হচ্ছে এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ। যেমন একটা টার্ম প্যারালাল ইকোনমি। প্যারালাল ইকোনমি কি, না কোনো একটা দেশের সরকার একটা অর্থব্যবস্থা চালাচ্ছে, তার সাথে সাথে সেখানে কী হচ্ছে, একটা ব্ল্যাক মানি কি চলছে, কন্ট্রোল করছে দেশের অর্থব্যবস্থার কিছুটা কিসে কন্ট্রোল হচ্ছে, না ব্ল্যাক মানির দ্বারা। তখন এই ধরনের অর্থব্যবস্থাকে আমরা কি বলবো, না প্যারালাল ইকোনমি। এক তো সরকারের তো আছে, তার সাথে সাথে একটা কি, এই যে কন্ট্রোল বাই ব্ল্যাক মানি, এই ধরনের অর্থব্যবস্থাকে আমরা কি বলবো, না প্যারালাল ইকোনমি। ইন্ডিয়াতে এই ধরনের কিন্তু জিনিস সিস্টেম আমরা কিন্তু দেখতে পাই, প্রচুর ব্ল্যাক মানি আছে। আচ্ছা, নেক্সট হলো সাবসিস্টেন্স ইকোনমি। সাবসিস্টেন্স ইকোনমি কি, না নন মনিটারি হচ্ছে ইকোনমি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ন্যাচুরাল রিসোর্স যেমন হান্টিং, গ্যাদারিং এবং সাবসিস্টেন্স এগ্রিকালচার। আরেকটা টার্ম আছে গিগ ইকোনমি, অলসো কল্ড ফ্লেক্স ইকোনমি বা মোবাইল ইকোনমি। এখানে কি, না টেম্পোরারি ওয়ার্ক সিস্টেম বেসড অন এ শর্ট টার্ম রিলেশনশিপ বিটুইন ওয়ার্কার্স অ্যান্ড কোম্পানিজ। এখানে একটা ছোট্ট সময়ের জন্য কি সম্পর্ক তৈরি হচ্ছে, কাদের জন্য, না ওয়ার্কার্স এবং কোম্পানির। যেমন উবের ড্রাইভার, র্যাপিডো, জোম্যাটো, ব্লিঙ্কিট, সুইগি, এটসেট্রা এটসেট্রা। এই যে অর্থব্যবস্থা, এটা কি, এটা হচ্ছে গিগ ইকোনমি। তো এই ছিল ইকোনমিক্সের, এটা হচ্ছে প্রথম। নেক্সট ভিডিওতে বা নেক্সট লেকচারে আমরা সেক্টর অফ ইকোনমি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এর রিলেটেড যে সমস্ত ফ্যাক্ট আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। আবার জলদি দেখা হবে পরের ভিডিও।